আমাদের বাংলাদেশেও একজন কিন্তু নিরাপত্তা উপদেষ্টা আছে, এখনো সে গ্রেপ্তার হয়নি। তার নাম হলো তারেক দোভাল। এই তারেক দোভালের কাছে সে বলেছিল যে এইভাবে কাজ করো, তাতেই কাজ হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত যে ম্যাচাকারটা হয়েছে, সে ম্যাচাকারটা অজিত দোভালের প্ল্যান হইতে হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা 3 দিন পর্যন্ত আমাদের এখানে লাঙ্গলবন্দে স্নান করে ব্রহ্মপুত্র নদীতে। নেপালের হিন্দুরা আসে, ভারতের হিন্দুরা আসে, পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দুরা যারা বসবাস করে তারা এখানে স্নান করতে আসে। 3 দিন পর্যন্ত এই স্নান উৎসব হয়। নারায়ণগঞ্জ শহরের এখনো 55% জনসংখ্যা হলো হিন্দুরা। আজকে যে সনাতন ধর্মের লোকদের কথা বলছেন, ইন জেনারেল মেজরিটি হিন্দুরা কিন্তু এখানে নাই। যারা ইস্কন এবং স্বামী বিবেকানন্দ আশ্রম সদস্য, তারা আজকে এখানে নেমেছে। ওই অজিত দোভাল ওখান থেকে বসে আর জয়শঙ্কর এদের নির্দেশে প্রেসক্রিপশন অনুযায়ী এদেরকে নামানো হয়েছে। বিএনপি তো জনপ্রিয় দল নয়, অর্থাৎ যেহেতু বিএনপির সে জনপ্রিয়তা নাই, তাহলে বিএনপি ছাত্রদের পাশে থেকে কোনো উপকার করার মতো সুযোগও নেই। অতএব আমরা আর এই ব্যাপারে কথা বলতে চাই না। এখন বিষয়টা হলো, আমাদের দেশে একটা জুডিশিয়াল কু হচ্ছিল। আপনারা সকলেই জানেন, ছাত্ররা সেখানে গিয়েছিল এবং বাধ্য করেছিল এই প্রধান বিচারপতি সহ অন্যদেরকে পদত্যাগ করতে। এই ওবায়দুল হাসান এবং এনায়েতুর রহিমরা, যারা শপথ বন্ধ রাজনীতিবিদ, তাদের চক্রান্তে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলেই জানেন। এবং যার প্রতিক্রিয়া আপনারা দেখেছেন, ইস্কনের লোকেরা শাহবাগে হাজির হয়েছিল এবং গোপালগঞ্জের ঘটনা আপনারা দেখেছেন। এবং সারা বাংলাদেশে তাদের দলের লোকজন সেভাবে সক্রিয় ছিল। যখনই ফুল কোর্ট রেফারেন্সে এই সরকারটি বৈধ নয় এ কথাটা বলার সাথে সাথেই সারা দেশে একটা তাণ্ডব হতো। বিগত দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে তার চেয়ে আরো বড় বৃহৎ আকারে ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যদি আমরা এই বিষয়টাকে এইভাবেই নিই, আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে একটা আবেদন রাখব। ওবায়দুল হাসান সহ এই 6 জন জাজ এবং 54 জন জাজ হাইকোর্ট ডিভিশন, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কারণ তারা জুডিশিয়াল কুয়ের সাথে সম্পৃক্ত। সেহেতু তারা তো আর এখন অবাধে ঘুরে পাড়ায় করতে পারে না। সরকার ইমিডিয়েটলি ইনিশিয়েটিভ নিয়ে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। বাহিনীতে অস্থিরতা চলছে। দেখেন, আজকে পুলিশ এখন পর্যন্ত চাকরিতে জয়েন করেনি। কালকে যখন আমাদের ছাত্র বন্ধুরা আদালত চত্বরে গিয়েছিল, তখন আনসাররাও আবার বিদ্রোহ করছে। এটা কেন হচ্ছে? এই 15 বছর কোটার সুবিধা নিয়ে, যার জন্য আজকে প্রাণ দিতে হলো আবু সাইদকে, মুগ্ধকে। এই কোটার সুবিধা নিয়ে সে তার ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের এই বাহিনীগুলিতে পদায়ন করেছে এবং তারা এখনো এই বাহিনীগুলিতে আছে। সরার ভাই যে কথা বলছে, মুজিবের কথা, এই বাহিনীতে আছে এবং তারা যে কোনো মুহূর্তে যেখানে যে সময়ে সুযোগ পাবে গোপালগঞ্জের মতো চরিত্র তে পরিস্ফুটিত হবে। সেই তো আমি আবারও একটা নিবেদন করব, একজন এজ এ পাবলিক, যে এই সমস্ত বাহিনীতে শুদ্ধি অভিযান দ্রুত করা উচিত। আরেকটা কু হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হলো প্রশাসনিক কু। আপনারা জানেন, এই পর্যন্ত আমাদের দেশের সচিবালয়ে যতজন সচিব আছে সবগুলি সচিবই তাদের অ্যাপয়েন্টেড এবং তাদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হচ্ছে। এই সচিবালয় যদি ক্লাপস হয়ে যায় তাহলে সেটা এক ধরনের সিভিল কু বলে এটাকে। এই কু হয়ে গেল, সরকার অচল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর। সেহেতু আমাদেরকে এই বিষয়গুলিতে
কাজ করতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আজকে প্রশ্ন উঠে ওবায়দুল হাসান বিদায় হয়েছে, তাহলে আওয়াল এখনো কেন নির্বাচন কমিশন অফিসে বসে আছে? সেখানে কেন আমাদের ছাত্র বন্ধুরা যাচ্ছে না, যারা 7 তারিখে একটা অবৈধ নির্বাচন করলো, ভোটারবিহীন নির্বাচন করলো, এবং এই নির্বাচনের ফলশ্রুতিতে গেজেট করে তারা এই হাসিনাকে একটা লাইসেন্স দিয়ে দিল, যে লাইসেন্সের মাধ্যমে সে এতগুলি মানুষ খুন করলো, দেশের নৈরাজ্য করলো। কই, সেখানে তো আমরা কেউ যাইনি। সরোয়ার ভাই আছেন, উনি একটা প্র্যাকটিশনার অ্যাডভোকেট। খুরশেদ আলমের মতো লোক, মোশাররফ হোসেন কাজলের মতো লোক, যারা এই দেশের দুদকের সার্টিফিকেট নিয়ে দুদকের আইনজীবী সেজে আব্দুল্লাহ আবুরা যেভাবে সম্মানিত লোকদেরকে বেজ্জিতি করেছে, কোর্টের বারান্দায় দিনের পর দিন দাঁড় করে রেখেছেন, লোহার খাঁচার মধ্যে ঢুকিয়েছেন, দিনের পর দিন রিমান্ডে নিয়েছেন, তাদের প্ররোচনায় আজও তারা কেন জেলখানার বাইরে থাকবে? তাদের তো জেলে থাকার কথা। অতএব আমি অনুরোধ করব উপদেষ্টা পরিষদকে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আজকে অজিত দোভালের কথা, সেটা তো আমি যখন ঘটনা ঘটবে, হাসিনা যখন এতে ছিল আপনার শোতে আমি আসছিলাম, তখন আমি মনে হয় ওই সরোয়ার ভাই আমার শো ছেড়ে চলে গেছিল। আমি তো সেদিনই বলে দিছি যে টোটাল প্ল্যানটা হলো অজিত দোভালের। এই অজিত দোভাল স্বর্ণ মন্দিরে যে মেচাকার কোনো জায়গা, রবি ভাই আমার বোধহয় অন্য কোথাও মানে এমার্জেন্সি এই জন্য, নাহলে তো আমি সোসাইটি যাইনি। আমার মনে করতেছে না কেন গিয়েছেন, বাট আমার কোনো গুরুত্বপূর্ণ ইয়ে ছাড়া উনি যায়নি মনে হয়। জি, যাক, অজিত দোভাল আমি সেদিন বলছিলাম, হ্যাঁ আমি ওদিন বলেছিলাম, সেদিন কিন্তু হাসিনার পতন হয় নাই। আমি বলেছিলাম যে অজিত দোভাল যে স্বর্ণ মন্দিরে মেচাকার করেছে, ভারতের 70 অনুচ্ছেদ বাতিল হওয়ার পরে কাশ্মীরে যেভাবে সে গণহত্যা চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছেন, সকল প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া বন্ধ করে দিয়েছেন, কোন সাংবাদিক প্রবেশ করতে দেয় নাই এই কাশ্মীরে। সে কাশ্মীরকে বিদ্রোহ সে থামিয়ে দিয়েছিল। তার ধারণা ছিল যে শেখ হাসিনাকে যে বুদ্ধি দিয়েছিল, আমাদের বাংলাদেশেও একজন কিন্তু নিরাপত্তা উপদেষ্টা আছে, এখনো সে গ্রেপ্তার হয়নি, তার নাম হলো তারেক দোভাল। এই তারেক দোভালের কাছে সে বলেছিল যে এইভাবে কাজ করো, তাতেই কাজ হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত যে মেচাকারটা হয়েছে, সে মেচাকারটা অজিত দোভালের প্ল্যান হইতে হয়েছে। সেটা প্রমাণটা কি? গাজিয়াবাদ এয়ারপোর্টে যখন বিমানবন্দরে, যখন সামরিক বিমানবন্দরে যখন শেখ হাসিনার ফ্লাইট অবতরণ করেছিল, তার 1 ঘন্টার মধ্যে অজিত দোভাল সেখানে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে, তার সাথে দেখা করেছে এবং কথা বলেছে। এই সমস্ত অনুঘটক হলো এই অজিত দোভাল। আজকে আমাদের পররাষ্ট্র সচিব সরাসরি বলে দিয়েছে, আমেরিকার সাথে কখনো পূর্বে এখন বর্তমান পর্যন্ত সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে কোনো চুক্তি হয়নি। সরাসরি উনি বলে দিয়েছেন শেষ। এখন আপনাকে আমি একটা কথা বলি, আজকে সংখ্যালঘুদের নিয়ে যে প্রশ্নটা হচ্ছে, আমার জেলাটার নাম হলো নারায়ণগঞ্জ, নারায়ণের নামে গঞ্জ, এই শহর, এই দেশে, এই জেলায় আমার জন্মস্থান, বড় আমি এই জেলার লোক। আজকে আমি আপনার কাছে প্রশ্ন করেন, ব্রহ্মচারী লোকনাথের, ওদের যে দেবতা সনাতন ধর্মে ব্রহ্মচারী লোকনাথ, যেখানে জ্যোতি বসুর বাড়ি বারোদিতে, বিশাল আশ্রম। আপনি হাসিনা আপা জানেন কিনা জানি না, হিন্দু ধর্মাবলম্বীরা 3 দিন পর্যন্ত আমাদের এখানে লাঙ্গল বন্ধে স্নান করে ব্রহ্মপুত্র নদীতে। নেপালের হিন্দুরা আসে, ভারতের হিন্দুরা আসে, পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দুরা যারা বসবাস করে তারা এখানে স্নান করতে আসে। 3 দিন পর্যন্ত এই স্নান উৎসব হয়। নারায়ণগঞ্জ শহরের এখনো 55% জনসংখ্যা হলো হিন্দুরা, মাইনরিটিরা। নারায়ণগঞ্জ শহরের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তার 70% এখনো এই হিন্দুরা পরিচালিত, হিন্দুদের দ্বারা পরিচালিত। সেখানে
আমার নারায়ণগঞ্জ জেলায় আপনি বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, আপনাদের মিডিয়াগুলি বলেন, একটা পিন পতন শব্দ হয়েছে কিনা, একটা হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে কিনা। আজকেও আমি নারায়ণগঞ্জ শহরে আমরা সম্প্রীতির সমাবেশ করেছি, সেখানে আমরা পুরা শহর ব্যাপী আমরা র্যালি করেছি। আপনারা আরেকটা জিনিস জানেন কিনা জানি না সরোয়ার ভাই, মিজান ভাই, যে বাংলাদেশে না সারা পৃথিবীতে একটা বিরল ঘটনা নারায়ণগঞ্জে আছে। সেটা হলো আমাদের গেবিয়ার্ড, মানে আমাদের কবরস্থান আর হিন্দুদের শ্মশান একই সাথে একই জায়গায়। এই পাশে আমাদের মুসলমানদের কবর দেওয়া হয় আর ওই পাশে হিন্দুদের সৎকার করা হয়। এটা একটা সম্প্রীতির শহর, কোথাও কিছু নেই। এখানে কি হয়েছে, এখানে হলো ইস্কন। মূল জিনিস হলো আজকে যে সনাতন ধর্মের লোকদের কথা বলছেন, ইন জেনারেল মেজরিটি হিন্দুরা কিন্তু এখানে নাই। যারা ইস্কন এবং স্বামী বিবেকানন্দ আশ্রম সদস্য, তারা আজকে এখানে নেমেছে। ওই অজিত দোভাল ওখান থেকে বসে আর জয়শঙ্কর এদের নির্দেশে প্রেসক্রিপশন অনুযায়ী এদেরকে নামানো হয়েছে। আর ইস্কনের সাথে কারা জড়িত বাংলাদেশে? এই যে মহিউদ্দিন সাহেবের পোলাটা ছিল, যে শিক্ষামন্ত্রী হয়েছে, আফুটা পোলার ফুলমন্ত্রী বানাই দিছে, নওফেল, ব্যারিস্টার নওফেল। হ্যাঁ ওই তো আফুটা পোলা। এই বেটায় হলো আপনার স্বামী বিবেকানন্দ আশ্রম থেকে লেখাপড়া করছে। এই কোথায় সেটা? সেটা ওদের বাড়ির পাশে, এই স্কুল থেকে লেখাপড়া করেছে। আর একটা হলো ওই যে আরাফাত নাকি কি, ওর নাম লইতে আমার লজ্জা হয়। এই এই এইটাও স্বামী বিবেকানন্দ আশ্রমের ছাত্র। এবং আজকে যে শেখ হাসিনার পোলার কথা বলতেছেন, জয় এই স্বামী বিবেকানন্দ আশ্রমে লেখাপড়া করেছে। সেটা কোথায়? ভারতের নইলে তেল। যখন শেখ হাসিনা এরকম পালাইয়া গেছিল, ভাই বোন, তার দুই বোন যখন ভারতে ছিলেন 6 বছর, তখন তার ছেলে এবং মেয়ে ওই বিবেকানন্দ আশ্রমে লেখাপড়া করত। এরা হলো ইস্কন দ্বারা পরিচালিত। এই ইস্কনের মেথর যারা মাথায় নিয়ে চলে, তারাই সংখ্যালঘুদেরকে এখানে নিয়ে এসেছিল। যেটা আমার ওই ছাত্র ভাই বলছে, যে তারা ইচ্ছা করেছিল যে এটা জামাত, বিএনপি বা মৌলবাদীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা একটা ফায়দা লুটবে। আওয়ামী লীগের এটা বোঝা উচিত। সিরিয়াতে আর এখন কিন্তু সন্ত্রাসীর জঙ্গিরা নাই। অ্যাবটাবার থেকে ধরে লাদেনকে লোহিত সাগরের 40,000 কিলোমিটার পানির নিচে ফেলাই দিছে। তো জঙ্গি কোথায় পাবেন? যাদেরকে জঙ্গি বলছেন তালেবান, তারা এখন রাষ্ট্র চালায়। এখন তালেবানদের টাকার রুপির কাছে ডলার হারিয়ে গেছে। সেখানে আপনি জঙ্গিবাদ বলে এই হাসিনা বা ভারত আবার নতুন করে একটা খেলা খেলবে, সে গেমের কোনো সুযোগ নেই। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের মতো করে যদি সবাই সম্মিলিত ভাবে এই নবগঠিত নবীন এবং প্রবীণদের সমন্বয়ের এই উপদেষ্টা পরিষদকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাতে বিএনপির জন্য উপকার, জামাতের জন্য উপকার, এই দেশের 18 কোটি মানুষের জন্য উপকার। এই বুঝতে যদি আমি XYZ ভুল করি, তাইলে অন্ধকার অতর গহ্বরে আমরা চলে যাব, আর কোনোদিনও ফিরে আসার সুযোগ থাকবে না। ধন্যবাদ।